রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতা কর্তৃক ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে সন্ত্রাস বিরোধী ঐক্য ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। এদিকে একই দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মান্নান হলের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খুলনার দৌলতপুরে বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে পশ্চিম মহেশ্বর পাশা এলাকায় নিজ বাসার সামনে তাকে হত্যা করা হয়। পুলিশ জানায়, বাসার সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুবুর। এ সময় মোটরসাইকেলে আসা 3 ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গেল ফেব্রুয়ারিতে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের সময় অস্ত্র হাতে থাকা থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানের ছবি ছড়িয়ে পড়ে। এর জেরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। কয়েকদিন এসে বলছে যে আপনার ছেলের গুলি করেছে। ওই অবস্থা ছুটে এসে দেখি মানে গাড়ির সামনে পড়ে আছে, তুলে মানে এমন জায়গাটা যেটা দৌড় মেরে পালাবে, গাড়িটা একেবারে ড্রেনের গায়ের পাশে ওয়াল। দিনাজপুরের খানসামায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। এ সময় শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। শুক্রবার রাতে উপজেলার কাচিনিয়া বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার ভাবকে ইউনিয়নের কাচিনিয়া বাজারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত কর্নেল মুস্তাফিজুর রহমান চৌধুরীর নির্বাচনী সভা চলছিল। এ সময় ভাবকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিনের অনুসারীরা সভায় হামলা চালায়। এতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। পরিবারের অসচ্ছলতা ঘোচাতে ঢাকায় চাকরি করতে আসা নেত্রকোনার রমজান সামিল হন জুলাই বিপ্লবে। এক পর্যায়ে প্রাণ হারান পুলিশের গুলিতে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পরিবারের আশা, সন্তানের রক্ত যেন বৃথা না যায়। চান দ্রুত বিচার ও সরকারের সহযোগিতা। নেত্রকোনা সদর উপজেলার চরপাড়া নন্দীপুর গ্রামে রমজান মিয়া পরিবারের অভাব ঘোচাতে 5 বছর আগে আসেন ঢাকায়। 2024 সালের 19 জুলাই রামপুরায় যোগ দেন ছাত্র জনতার মিছিলে। তার গলা ও বুকে লাগে গুলি। গুরুতর আহত অবস্থায় সহযোদ্ধারা তাকে নিয়ে একের পর এক হাসপাতালে ছুটলেও মেলেনি চিকিৎসা। সহযোদ্ধাদের কোলেই মারা যান রমজান। তুমি দেখিনি আর আমার হতে কইছে আমি থাকতে তোমরা রে কিনো জিনিসের কষ্ট দিতাম না, আমার শরীরে কুড়া রক্ত থাকতে মা তোমরা কষ্ট দিতাম। রমজানের আয়েই চলত তার পরিবার। হত্যার বিচারের পাশাপাশি তাই সরকারকে পাশে চান তার স্বজনরা। সংসার কিছু নাই, এই ছেলেটাই চালাইতো টাকা থেকে, তারা কিস্তি উঠাইতো, কিস্তি পর্যন্ত তারা মাসের মাস কিস্তি চালাইছে। শহীদ হয়েছে আমার ভাই। আমরা চাই যে হত্যাকারীর বিচার। 15 লক্ষ টাকা আমার কয়দিন যাইব, সরকার যদি আমার সহযোগিতা একটু করে দেয়, সরকার একটা আমি আত্মীয় সহত চাইতে যদি দিয়ে সেটা আমার লাগে খুব ভালো হয় আর। শহীদ পরিবারগুলোকে সহায়তার পাশাপাশি যে কোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, রমজানের ভিটায় ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এই পর্যন্ত 4 জন শহীদ পরিবারকে ঘর দিচ্ছি সরকারিভাবে। তার মধ্যে নেত্রকোনা সদর রমজানের বাড়ি কিন্তু আছে, এটি নির্মাণ হবে। তাদের যে কোনো সমস্যা কিন্তু আমরা স্পেশালি দেখছি, তাদেরকে স্পেশাল কেয়ার করছি। রমজান মিয়ার হত্যার ঘটনায় ঢাকায় একটি মামলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে রমজান মিয়া সহ শহীদ হয়েছেন নেত্রকোনার 17 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় দুর্ভিক্ষের আলামত দেখছে বিএনপি। সংকট নিরসনে নির্বাচনে কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী 100 বছরেও আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা নেই। শুক্রবার আলাদা দুটি আলোচনা সভায় এসব মন্তব্য করেন তারা। বাংলাদেশের উপর ৩৫% শুল্ক আরোপের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলছে দিন দরবার, আলোচনা চলছে ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি নিয়ে। শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের আলোচনা অনুষ্ঠানে দুর্ভিক্ষের আশঙ্কার কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি সরকারকে দেশের অর্থনীতি ও গার্মেন্টস শিল্পকে সচল রাখার তাগিদ দেন। বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ভোটের অধিকার ফিরে পেলে সব সমস্যার সমাধান হবে, আর দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হলে মানুষ কাউকে ছেড়ে দেবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভী। এটা শুধু মুখের কথা নয়, সামনে সেপ্টেম্বর অক্টোবর মাসে দুর্ভিক্ষ হয় কিনা এটা এখন মানুষের মনে মনে। আর্থিক শৃঙ্খলা ফেরাতে হবে, এটা ঠিক, কিন্তু পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি না করলে জনগণের কাছে কেহই রেহাই পাবেন না, জনগণ কিন্তু এটা ছেড়ে দেবে না। এদিকে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আগামী 100 বছরেও আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা নেই। হাসিনা নিজ হাতে আওয়ামী লীগকে খুন করেছে বলে মন্তব্য করেন তিনি। কোনো মানুষকে ঠুস করে ঢুকে বলে আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগকে হত্যা করেছে, খুন করেছে, সেই হত্যাকারী আছে শেখ হাসিনা। কারা জামানত হারিয়ে দেশ ছেড়ে পালাবে সেটা নির্বাচন হলেই বোঝা যাবে বলেও জানান শামসুজ্জামান দুদু। বাজেপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায় তারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য একটি চক্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার যশোরে পথসভায় এসব কথা বলেন এনসিপির নেতারা। পদযাত্রার 11তম দিনে দুপুরে যশোরের একটি হোটেলে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য একটি চক্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা যদি সবকিছু বাদ দিয়ে শুধু নির্বাচন করতে চান তাহলে তাকেও জাতির কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন হাসনাত। একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি, এগুলা মিলে যাচ্ছে। আবার একটা ফ্যাসিজমকে আবার রিহ্যাবিলিটেট করা, পুনর্বাসন করার এই যে ছকগুলা, স্ট্র্যাটেজিগুলা মিলতেছে। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে, পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না। বিকালে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে পথসভায় নাহিদ ইসলাম বলেন, যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। ফ্যাসিবাদদের বিচার সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। পরে পদযাত্রা নিয়ে খুলনায় যায় এনসিপি নেতারা। নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত সমাবেশে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, 14, 18 ও 24-এর নির্বাচনে গণতন্ত্র রক্ষা হয়নি। সংস্কারবিহীন নির্বাচন করলে গণতন্ত্র রক্ষা করা যাবে না। বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে হলে, এদেশের মানুষের মানবিক মর্যাদাকে সুরক্ষিত করতে হলে, এদেশের মানুষের নাগরিক অধিকারকে সুরক্ষা দিতে হলে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করে তারপরে নির্বাচনের আয়োজন করতে হবে। খুলনায় পথসভা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। শনিবার সাতক্ষীরায় যাবেন এনসিপি নেতারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় পার্টি ছেড়ে অন্য কোথাও যাওয়ার ইচ্ছে নেই বলে জানিয়েছেন দলের সাবেক কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার। বলেন, দলের চলমান সমস্যা দ্রুত কেটে যাবে। গঠনতন্ত্র বিরোধী কাজ করায় দল থেকে অনেককে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান নতুন মহাসচিব। গত 28 জুন
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 10ম জাতীয় সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় পার্টি, কিন্তু মিলনায়তন না পাওয়ায় পরে তা স্থগিত করা হয়। সম্মেলন ডাকা নিয়ে চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর জেরে এরই মধ্যে মহাসচিব পদ হারিয়েছেন মুজিবুল হক চুন্নু। নতুন মহাসচিব হন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে প্রাথমিক সদস্য পদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত সিনিয়র নেতা রুহুল আমিন হাওলাদার বলেন, একনায়কতন্ত্র না মানায় ক্ষুব্ধ হন চেয়ারম্যান। গঠনতন্ত্র ভঙ্গ করায় ব্যবস্থা নিয়েছে দল, জানান নতুন মহাসচিব। যৌথ নেতৃত্বের জন্য আমার হাতে থাকতে হবে সব। আমরা যে 20-এর ক ধারাটা, এটা একটা ডিকটেটরশিপ, হোয়াট এভার হি লাইকস হি ক্যান ডু অ্যান্ড আনডু। আর এই ধারাটা এরশাদের জন্য প্রযোজ্য ছিল, কারণ সে রাষ্ট্রপতি ছিল, সেনাপ্রধান ছিল। ব্যাপারটাই তো এমন হয়ে গিয়েছিল যে আইদার আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন অথবা পার্টির চেয়ারম্যান থাকবেন। ব্যাপারটা এই পর্যায়েই ছিল। তৃণমূলের নেতাকর্মীরা এবং সকল প্রেসিডিয়ামরা পার্টির চেয়ারম্যানকে বেছে নিয়েছেন। কাউন্সিল হলে দলের সব সমস্যার সমাধান হবে বলে আশা হাওলাদারের। এবারও জাতীয় পার্টি ভাঙার পেছনে কারো হাত থাকতে পারে বলে ধারণা নতুন মহাসচিবের। সবাই মিলেই আমরা জাতীয় পার্টি করবো, এটাই হলো লক্ষ্য। এখনো এরকম কোনো সিদ্ধান্ত হয় না যে আমরা একটা জাতীয় পার্টি করব, এবং ঐক্যবদ্ধ একটি জাতীয় পার্টি আমি মৃত্যুর আগে দেখে যেতে চাই। এই ফাটলটি না হলে অবশ্যই আমরা অত্যন্ত প্রীত হতাম। 9বার জাতীয় পার্টি ভেঙে কেউই কখনো দেশব্যাপী জাতীয় পার্টি বা নব্য জাতীয় পার্টি করতে পারেনি। এরশাদের জাতীয় পার্টি, জিএম কাদের জাতীয় পার্টি মূলধারা এটিই আছে, এটিই থাকবে শত বাধা সত্ত্বেও। 14 জুলাই এরশাদের মৃত্যুবার্ষিকীর পর দলকে এগিয়ে নিতে নতুন কর্মপরিকল্পনা ঠিক করা হবে বলে জানান দলের নেতারা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। প্রয়োজনে রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বাদ-জুমা বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন কার্যালয় স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ নিয়ে ক্ষুব্ধ ইসলামীপন্থী দলগুলো। শুক্রবার বাদ-জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ নিয়ে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। বক্তারা অভিযোগ করেন, মানবাধিকার কার্যালয় স্থাপনের মাধ্যমে দেশে ইসলামী মূল্যবোধ নষ্ট করতে চায় সরকার। ফিলিস্তিন, সিরিয়া, ভারতে মুসলমানদের উপর নির্যাতনের সময় জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। পরিষ্কার করে বলি, আমরা দিল্লির গোলামি ছেড়েছি ওয়াশিংটনের গোলামি করার জন্য। মানবাধিকার কমিশন স্থাপনের উদ্দেশ্য আপনার বাংলাদেশের সমকামিতার, আপনার সমকামিতার বীজ বপন করার নতুন ষড়যন্ত্র মাত্র। যখন নাকি আজকে ফিলিস্তিনে এখনো পর্যন্ত শিশুদেরকে হত্যা করা হচ্ছে, কোথাও আপনাদের ইউনিয়ন নাই। সভাপতির বক্তব্যে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব বলেন, রক্ত দিয়ে হলেও এই সিদ্ধান্ত প্রতিহত করা হবে। কোনোভাবেই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আজ হেফাজত ইসলামের পক্ষ থেকে, বাংলাদেশের তাওহীদি জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের ইসলাম, এদেশের মানুষের ঐতিহ্য, এদেশের মানুষের স্বাধীনতার বিপন্ন করবার যে কোনো পায়তারা রক্ত দিয়ে রুখে দেব, জীবন দিয়ে রুখে দেব আমরা। এ সময় সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার তাগিদ দেয় হেফাজতে ইসলাম। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শুক্রবার বিকেলে কুমিল্লায় মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ করছে সরকার। রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছে। দলগুলো নিজেদের মতো করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে। 5 আগস্ট ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে জানিয়ে আসিফ আরও বলেন, রাজনৈতিক দলগুলোর একমত হওয়া প্রয়োজন, তাহলেই জুলাই সনদ ঘোষণা সম্ভব। এ সময় 11 জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে বিশেষ অবদানের জন্য দিনটিকে গণ অভ্যুত্থানে প্রথম প্রতিরোধ দিবস হিসেবে আখ্যা দেন উপদেষ্টা আসিফ।
সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আগামী 5 আগস্ট যদি ঘোষণাপত্রটা দেওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐক্যমত্যে আসা প্রয়োজন। আপনারা জানেন, যেহেতু সবার ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা ঘোষণাপত্র দিতে চাচ্ছি। তো আশা করি রাজনৈতিক ঐক্যমত শেষে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে। নির্ধারিত সীমার দ্বিগুণ গতিতে গাড়ি চলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। একটি দুটি নয়, দিনে অন্তত 300 গাড়ি এই সীমা লঙ্ঘন করে। এতে দুর্ঘটনার কম নয়। এসব রোধে ভিডিও দেখে মামলা দিচ্ছে ট্রাফিক বিভাগ। 18 দিনে 2500-এর বেশি মামলা হয়েছে। এতে সুফলও মিলছে। শুরুর চেয়ে এখন মামলার সংখ্যা কমেছে। ভবিষ্যতে মহাসড়কেও এমন মামলার চিন্তা পুলিশের। শাহজালাল বিমানবন্দর থেকে হাতিরঝিল পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে মাত্র 11 কিলোমিটার। এর মাঝেই নির্ধারিত সীমার প্রায় দ্বিগুণ গতি তুলছেন অনেক চালক। সড়কটির নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের হিসাবে প্রতিদিন অন্তত 300 গাড়ি ঘন্টায় 150 কিলোমিটারে চলার চেষ্টা করে। এতে অনেক সময় দুর্ঘটনাও ঘটছে। এদের থামাতে সিসি ক্যামেরার ফুটেজ পাঠানো হচ্ছে পুলিশকে। সেখানে স্বয়ংক্রিয়ভাবে দেয়া হচ্ছে মামলা, যার কপি ডাকে পাঠানো হয় মালিকের ঠিকানায়। আমি মনে করি এটা ভালো একটা দিক, কারণ ওভার স্পিড আসলে কোনো জায়গাতেই ভালো না। লিমিট ছিল 80, কিন্তু আমি এখানে চালাইছি 110-এ। হ্যাঁ, সেই কারণে হয়তো মামলাটা দিচ্ছে। প্রতিদিনই আমরা যেটা দেখছি, ওনারা আমাদেরকে যেটা দিচ্ছে, তাতে প্রায় 200-250 এরকম মামলা, 180 এ ধরনের মামলা হচ্ছে। তো 500 থেকে কমে এসেছে, এসে 200-180 এরকম চলে আসছে। গতিসীমা লঙ্ঘনে প্রথমবার জরিমানা 2500, পরে প্রতিবারে 5000 টাকা। 3 বার মামলা হলে ওই গাড়ি কালো তালিকাভুক্ত হয়। এখন পর্যন্ত অ্যাভারেজে প্রায় 300 মামলার মতো আমরা ঘটনার মতো আমরা পাই। তো ওভার স্পিড যারা করছেন তাদেরকে আমরা ইতিমধ্যে প্রায় 1000-এর মতো নোটিশও করেছি। জুনের শেষ দিক থেকে 18 দিনে এমন মামলা 2636টি। ডিএমপি বলছে এরই মধ্যে সুফল মিলতে শুরু করেছে। ভবিষ্যতে অন্য সড়কেও এই উদ্যোগ নেওয়া হতে পারে। আমাদের মূল উদ্দেশ্য এটি হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করা, যে আমরা যেন ট্রাফিক আইনের প্রতি সবাই একটু শ্রদ্ধাশীল হই, এবং এর মাধ্যমে আমরা সড়ক দুর্ঘটনা অবশ্যই আমরা কমিয়ে আনতে সমর্থ হব, এবং আমরা সবাইকে একটি ভালো নগরী উপহার দিতে সক্ষম হব। 2024 সালের জরিপ অনুযায়ী রাজধানীতে যান চলাচলের গতি ঘন্টায় 4.8 কিলোমিটার, যা মানুষের হাঁটার গতির চেয়েও কম। এমন অবস্থার বিপরীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতি পাচ্ছেন 40 থেকে 70 কিলোমিটার। কিন্তু বেপরোয়া কিছু চালকদের জন্য ঘটছে দুর্ঘটনা। তাই হতে হবে সচেতন, নিশ্চিত করতে হবে নিরাপদ যাত্রা। এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 18 মাসে মিয়ানমার থেকে পালিয়ে প্রায় 1,50,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এতে বলা হয়, মিয়ানমারে সশস্ত্র সংঘাত, বিশেষ করে রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ওই রোহিঙ্গারা। ফলে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলোতে নতুন করে মানবিক সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে সেখানে প্রায় 10 লাখ রোহিঙ্গা বসবাস করছে। রোহিঙ্গাদের এই প্রবাহকে 2017 সালের পর সবচেয়ে বড় বলে উল্লেখ করেছে UNHCR। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনের মুখে 7.5 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। গত কয়েক মাসে এই সংখ্যা আরও বেড়েছে। এসব শরণার্থীকে মানবিক সহায়তা দিতে কাজ করে যাচ্ছে জাতিসংঘ ও অন্যান্য দাতব্য সংস্থা। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই, আর তাই নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের ছাদে লাগানো হয়েছে 4 শতাধিক গাছ। 21,000 বর্গফুটের এই বাগানে ফলদ, বনজ, ঔষধি সহ 80 প্রজাতির বৃক্ষ রয়েছে। পরিবেশ বান্ধব বাগানটিতে ভিড় করছেন দর্শনার্থীরাও। এবছর জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার নাটোরবাসীর জন্য গর্বের বলছেন জেলা প্রশাসক। সরকারি অন্য অফিসেও এমন সবুজ উদ্যান করার পরামর্শ বিশিষ্টজনদের। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে পরীক্ষায় 25% রোগীরই ডেঙ্গু ধরা পড়ছে। পাশাপাশি বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্ত রোগীও।
বহির্বিভাগে আসা রোগীদের ক্ষেত্রে এই তথ্য মিলেছে। এদিকে পুরো জুন মাসে যে সংখ্যক ডেঙ্গু রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন, জুলাইয়ের 10 দিনেই হয়েছেন তার চেয়ে বেশি। কয়েকদিন ধরে জ্বরের সঙ্গে গায়ে ব্যথা পোশাককর্মী সবিতা রানীর। চিকিৎসা নিতে এসেছেন মহাখালী ডিএনসিসি হাসপাতালে। শুধু এবারই নয়, কয়েকদিন আগেও জ্বরে ভুগছিলেন তিনি। হাতে পায়ে ব্যথার তীব্রতায় দিশেহারার মতো অবস্থা তার। এখন খালি জ্বর, আর এই হাঁটতে পারি না, আডুতে ব্যথা, কোমরে ব্যথা, গিডি গিডি ব্যথা, কিছু ধরতে পারি না। এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ঠান্ডা জ্বরের চিকিৎসা নেন 4 থেকে 500 রোগী। এদের মধ্যে 100 থেকে 150 জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়, যেখানে কমপক্ষে 40 জনেরই ধরা পড়ছে এ রোগ। অনেকের আবার চিকুনগুনিয়াও হচ্ছে। আউটডোরে পেশেন্ট আসে জ্বর, হয়তো আমরা টেস্ট করলে যদি যাদের টেস্ট করা হয় তাদের 40 থেকে 50টা পাওয়া যায়, কিন্তু সবগুলোকে টেস্ট করা হয় না। আমাদের রিপোর্ট করে ফিভার নিয়ে টেস্ট হয়তো করে অ্যারাউন্ড, আমাদের টেস্ট অ্যারাউন্ড হচ্ছে 100 থেকে 150। ডিএনসিসি হাসপাতালে 24 ঘন্টা ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরীক্ষার সুবিধা রয়েছে। তবে আক্রান্তদের উপসর্গ দেখা দেওয়ার পরও দেরিতে হাসপাতালে আসায় জটিলতা বাড়ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের অ্যালার্মিং হইতে হবে সেই সময় যখন যদি এরকম দেখা যায় যে আমাদের চোখ লাল হয়ে যাচ্ছে, নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে বা মাড়ি দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, অ্যাবডোমিনাল ডিস্টেন্সের বা পেট ফুলে যাচ্ছে, এবং যদি ইউরিন বা স্টুলের কালার চেঞ্জ হয়ে যায় অথবা 6 ঘন্টার মধ্যে ইউরিনেশন না হয়, এইগুলো ওয়ার্নিং সাইন, এগুলো ইন্ডিকেট করে যে হি ইজ সাফারিং ফ্রম সিভিয়ার ডেঙ্গি। ডেঙ্গুর যে ভীতিটা রয়েছে যে আপনার ডেঙ্গু শক সিনড্রোম করা, কারণ ওখানে রক্ত থেকে পানি বেরিয়ে আসে, বিভিন্ন জায়গায় পানি জমে যায়, এবং এই ডেঙ্গু শক সিনড্রোম আর কখনো কখনো আপনার হেমোরেজিক ফিভার, অর্থাৎ প্লাটলেট খুবই কমে গেলে তখন কারো কারো রক্তক্ষরণের সম্ভাবনা বেড়ে যায়। পুরো জুন মাসে মহাখালীর এই হাসপাতালে 92 জন ডেঙ্গু রোগী ভর্তি হন, অথচ চলতি মাসের প্রথম 11 দিনেই ভর্তির সংখ্যা 100 ছাড়িয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মশক নিধনে শুধু সিটি কর্পোরেশন নয়, এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। টানা অভিযানের কারণে এখনও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহেদি। সকালে রাজধানীর পুরান ঢাকা এলাকায় প্রায় 6 শতাধিক পরিচ্ছন্নতা কর্মী নিয়ে মশক নিধন অভিযান চালানোর সময় এসব কথা জানান তারা। আসন্ন বর্ষায় মশার উপদ্রব কমাতে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান কর্মকর্তারা। বলেন, কারো একার প্রচেষ্টায় ডেঙ্গু পুরোপুরি নির্মূল সম্ভব নয়, এজন্য এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়াও বিচ্ছিন্নভাবে নয়, নিয়মিত অভিযানের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চলমান রাখার জোর দেন তারা। শুক্র শনিবারই আমরা চাই যে অভিযান পরিচালনা করে আপনাদের এই নগরকে সুন্দর রাখা। তো আমরা যেটা চাচ্ছি যে এই সময়টি যেহেতু আমাদের জন্য খুবই ক্রিটিক্যাল সময়, বর্ষাকাল, এই সময়টি আমরা অব্যাহতভাবে আমাদের এই কাজটি পরিচালনা করব। আমরা চাই যে জনসাধারণ, এখানে এলাকার জনসাধারণ তারাও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা পর্যায়ক্রমে সব অঞ্চলেই যাব। আমরা চাই যে জনগণ এই প্রক্রিয়ার সাথে আমাদের সাথে সংযুক্ত হোক। কাজেই আমরা যে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন কার্যক্রম নিচ্ছি তার কিন্তু সুফল একটা আমরা আস্তে আস্তে পাচ্ছি। দুদকের মামলায় গ্রেপ্তার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবুল বারকাতকে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে এই নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এর আগে তাকে 3 দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়। পরে তার রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে ডক্টর আবুল বারকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঋণ জালিয়াতি করে জনতা ব্যাংকের 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। একই মামলায় তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ সহ 23 জনকে আসামি করা হয়। আপনি কিছু বলতে চান? পুরোটা সুষ্ঠু তদন্ত চাই। এভাবে করে কাউকে আমরা কোনো রকমের কাগজপত্র দেখি নাই যে গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট কিছুই আমরা দেখি না। আমাদের কাছে কোনো কাগজ নাই, আমরা জাস্ট লস্ট। আমরা আপনাদেরকে যা বলবো আমাদের বলারও কিছু নাই। বিজ্ঞ আদালতকে বুঝাতে সক্ষম হয়েছি মাননীয় আদালত যে সাবেক
ফ্যাসিস্ট শেখ হাসিনার আমল থেকে শেয়ার বাজার, ব্যাংক যারা লুট করেছে তাদের সেই একজন অন্যতম দোসর। আবুল বারাকাতের মতো লোকদের জন্যই আমাদের এই বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য যে অর্থনীতি, সেই অর্থনীতি তাদের জন্য ধ্বংসের দ্বার প্রান্তে। 3টা পিটিশন দিয়েছি, একটা জামিনের প্রেয়ার দিয়েছি, একটা রিমান্ড যেন নামঞ্জুর করে এই জন্য প্রেয়ার দিয়েছি, আর একটা ওনাকে যেন ডিভিশন দেওয়া হয়। উনি মুক্তিযোদ্ধা এবং ওনার বয়স 71 বছর। এই দুটা বিষয় বিবেচনা করে কোর্টের কাছে আমরা ওনার ডিভিশন চেয়েছি। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার বন্যার পানি কমতে শুরু করলেও নতুন করে প্লাবিত হচ্ছে ফেনী সদর, ছাগলনাইয়া, দাগনভূঞা উপজেলার কিছু এলাকা। ফেনীর পরশুরামে বন্যার পানির সঙ্গে আসা সাপের কামড়ে রোকে আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার থেকে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে লোকালয়ে। ধীরে ধীরে এই দুই উপজেলায় পানি কমে নতুন করে প্লাবিত হচ্ছে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার আংশিক এলাকা। 3 উপজেলার 109টি গ্রামে পানিবন্দী লক্ষাধিক মানুষ। এতে ভোগান্তিতে পড়েন পানিবন্দী এলাকার মানুষ। এখনও আশ্রয়কেন্দ্রে আছে 5,000 বন্যা কবলিত মানুষ। পরশুরাম ফুলগাজী অংশে নদীর পানি বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হলেও ছাগলনাইয়া ও ফেনী সদর অংশে পানি বৃদ্ধি পেয়েছে। বাঁধের ভাঙন স্থান দিয়ে এখনও পানি প্রবেশ করছে জানিয়ে পানি কমার পরেই বাঁধ মেরামতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে বন্যা কবলিত কিছু এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এ নিয়ে আরও জানাতে ফেনী ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই ফেনী থেকে জানাবেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, এখনও তো লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে, তাদের দুর্ভোগের চিত্র জানাবেন। আর আশ্রয়কেন্দ্রে এখনো 5,000 মানুষ রয়েছে, তাদের কি পরিস্থিতি, সেখানে তারা সাহায্য সহযোগিতা ঠিকমতো পাচ্ছেন কিনা? আশ্রয়ন কেন্দ্রের মানুষরা তো আসলে তারা যে খাদ্য যেটি সেটি পাচ্ছে, শুকনো খাবার এবং যাদের রান্না করা খাবার সেটি পাচ্ছে। আশ্রয়ন কেন্দ্রের বাইরে অন্যান্য যে এলাকায় দুর্গত মানুষরা আছে তাদের খাবার কিছুটা কষ্ট, কারণ হচ্ছে তাদের বাড়িঘরে যেহেতু পানি থাকার কারণে তারা কিন্তু রান্না বান্না করতে পারছে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফুলগাজীর একটি জায়গায়, সেখানে কুতুবপুর এলাকায়। সেখানে এখনও দেখা যাচ্ছে যে পানির নিচে তলিয়ে আছে কয়েকটি বাড়ি। এখানে মানুষজন এখনও তাদের ঘরে প্রবেশ করতে পারেনি। তাদের ঘরের আসবাবপত্র সবই কিন্তু নষ্ট হয়ে গেছে। কখন তারা ফিরবে তাদের ভিতরে সেই অনিশ্চয়তা কাজ করছে, কারণ গতকাল থেকেই পানি নামার যে চিত্র আমরা দেখেছি ফুলগাজীতে, সেটির ধীর গতি, অনেক ধীর গতি, যার প্রেক্ষিতে পানি একদমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। স্থানীয়রা বলছে যে এটি সম্ভবত স্থায়ী জলাবদ্ধতা হতে পারে, কারণ এইরকম জলাবদ্ধতা 24-এর বন্যা হওয়ার পরেও কিন্তু দেখা যায়নি। এখন 24-এ বন্যা কাটতে না কাটতে 25-এর এই বন্যায় তাদের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি তারা আসলে কিভাবে পুষবে সেটি তারা জানেন না। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যারা ক্ষতিগ্রস্ত তাদের একটা তালিকা করা হবে, আশ্বাসের দেওয়া হয়েছে। আর আমি যদি ক্ষয়ক্ষতির কথা বলি তাহলে কৃষি ক্ষেত্রে প্রায় 1,665 হেক্টর জমিতে আমনের যে বীজতলা সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে। প্রায় 1,000 পুকুর ও মাছের ঘেরের নষ্ট হয়েছে। এই ছাড়াও পানি সম্পদেও কিন্তু 70,000-এরও বেশি টাকার ক্ষতি হয়েছে। তো 2টি উপজেলা মিলে এখনও আসলে সঠিক যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি তারা এখনও নিরূপণ করতে পারে না, কারণ বন্যার পানি নামার পরেই বোঝা যাবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে এখন পরশুরামের দিকে যে ক্ষয়ক্ষতির সেটি চিত্র ফুটে উঠছে, কারণ রাস্তাঘাট এখনও ভেঙে চুরমার হয়ে গেছে। সেগুলো কখন মেরামত করা হবে সেই বিষয়ে জেলা প্রশাসন এবং এলজিইডি বলছে যে ক্ষতির একটি পরিমাপ করার একটি সময় লাগে, সেই সময় অনুযায়ী বরাদ্দ অনুযায়ী তারা করবে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি এখনও যেহেতু ভাঙা স্থান দিয়ে নামছে, এটি যদি ভাঙা স্থানে যদি পানি কমা শুরু হয় তাহলে সেখানে কিন্তু তারা যে মেরামতের যে কাজটি তারা সেটি করতে পারবে। আর ওই অন্যান্য যে সহায়তা সহযোগিতার কথা বলা হচ্ছে সেগুলো তারা অব্যাহত রাখছেন বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল। তো এই ছিল আমার কাছে ফেনী ফুলগাজীর বন্যার প্রাথমিক অবস্থা। পরবর্তীতে আরো কিছু জানাতে পারবো। সমীর, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার কুমিল্লার পরিস্থিতি জানবো। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, গোমতী নদীর পানি বৃদ্ধির কারণে তো চরের কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, পানিতে ডুবে গেছে অনেক ফসল। সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষকরা কি বলছেন, আর কৃষি বিভাগ থেকে কৃষকদের কোনো পরামর্শ দেওয়া হয়েছে কিনা?
কুমিল্লাতে গতকাল পর্যন্ত কৃষি বিভাগের তথ্যমতে যে কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে সেটি 11,000 হেক্টর, তবে সেটি গতকাল পর্যন্ত। আর যেটি কিনা শুধুমাত্র গোমতী নদীর 2 বাঁধের ভেতরে যে কৃষি জমি রয়েছে সেটির পরিমাণ। এছাড়াও কিন্তু আমরা শুনেছি যেটি যে লাকসাম, মনোহরগঞ্জ, 14 গ্রাম সেই এলাকাতে ফেনীতে যে প্লাবন হয়েছে সেই প্লাবনের পানি কিছুটা নিম্নাঞ্চলে এসেছে, সেখানেও কিন্তু ফসলি জমিগুলো জলাবদ্ধতার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ বলছে সেই বিষয়ে আজকালের মধ্যে তথ্য নিয়ে আসলে সেটি দিতে পারবে। তবে গোমতীর চরের যে বিপর্যস্ত অবস্থা সেটি যদি একটু আপনাদের দেখাই, সেটি হচ্ছে যে আমার পেছনে যে এই করলা ক্ষেতটি আছে সেই ক্ষেতের বয়স 73 দিনে, আর মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে পুরো ক্ষেতের ফলন উঠে যাবার কথা ছিল, কিন্তু এরই মধ্যে গোমতীতে পানি বৃদ্ধির কারণে পুরো ক্ষেতটি এখন মৃতপ্রায়। অর্থাৎ প্রতিটি গাছের তলানি থেকে কিন্তু কাদা চাপা খেয়ে সেই গাছগুলো মৃত্যুবরণ করেছে, গাছের রং হলুদ হয়ে গিয়েছে, যত ফলনগুলো আছে সবগুলো কিন্তু প্রায় পচতে শুরু করেছে। ঠিক একই দশা আশেপাশের যতগুলো ক্ষেত আছে সবগুলো, শুধু করলা ক্ষেত নয়, আর পাশের একটি কুমড়া ক্ষেতের যে চিত্র সেটিও কিন্তু প্রায় একই রকম। এখানে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু সারা বছরই গোমতীর চরে কৃষিকাজ করে থাকেন, কারণ গোমতীর যে মাটি সেটি খুবই উর্বর। ফেনী এবং কুমিল্লা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সামান্য বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে যাচ্ছে বরিশাল নগরী। এতে টানা জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকায় এমন পরিস্থিতি বলছেন তারা। তবে নগরবাসীর সচেতনতার অভাবকেও দায়ী করছে সিটি কর্পোরেশন। পানি নিষ্কাশন স্বাভাবিক রাখতে সবার সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ। বরিশালে 159 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় 9 জুলাই। এর ফলে 68 বর্গ কিলোমিটার নগরীর প্রায় সব রাস্তা তলিয়ে যায়, সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। ভারী বৃষ্টি হলেই এভাবে পানি জমে যায়। এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। বরিশাল শহর নাই, এখন পানি, সমুদ্র আর সমুদ্র এইরকম মনে হইতেছে। রাস্তা জলাবদ্ধতার কারণে এমন একটা অবস্থা হয় যে আমরা হাঁটু সমান পানিও মাঝে মধ্যে হয়ে যায়। পানি নিষ্কাশনের অব্যবস্থার কারণে এই আমাদের এই কাদা পানি মেখে তারপরে বাইরে বেরোতে হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার নিচে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় বৃষ্টির পানি জমে যাচ্ছে। ড্রেনেজ সিস্টেমের ত্রুটি বা ড্রেনগুলো যে করা হয় এগুলো যে লম্বালম্বি যে একটা ঢাল থাকে, এই ঢালটা ঠিকমতো ওভারঅল ড্রেনটা পরিকল্পিত ড্রেন যদি হয় সিটির জন্য, তাহলে আশা করি এই পানিটা সহজেই নদীতে পৌঁছে দেওয়া যায়। ময়লা আবর্জনায় ভরাট হওয়া নালাগুলো পরিষ্কার করা হয় না অনেক দিন। বিষয়টা স্বীকার করে সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের। আমাদের ড্রেনগুলো আগে পরিষ্কার হয়নি কখনো। এই বছর আমরা আমাদের প্রশাসন নিজে দাঁড়িয়ে থেকে এই ড্রেনের ভিতরে ময়লাগুলো এরকম অবস্থা যে এগুলা জমাটবদ্ধ হয়ে কেকের মতো হয়ে গেছে। ড্রেনের ভিতরে কোনো ময়লা ফেলবে না, ময়লা ফেলার জন্য আলাদা জায়গা থাকবে, আর ড্রেনগুলো শুধুমাত্র পানির জন্য। বরিশাল নগরীতে বর্তমানে 180 কিলোমিটার ড্রেন রয়েছে, নতুন করে কাজ চলছে আরও 50 কিলোমিটারের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এই বাস্তবতায় গাছ লাগান, পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সবচেয়ে বড় ও দৃষ্টিনন্দন ছাদ বাগান গড়ে তুলেছেন নাটোর জেলা প্রশাসক, যার স্বীকৃতিস্বরূপ 2025 সালে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে পুরস্কৃত হয়েছেন তিনি। নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ, যার আয়তন প্রায় 21,000 বর্গফুট। একসময় যেখানে ছিল শুধুই কংক্রিট, এখন সেখানে শোভা পাচ্ছে সবুজের সমারোহ। এই বাগানে ফলদ, বনজ, ঔষধি সহ 80 প্রজাতির 450 বৃক্ষ রয়েছে। এমন বিলুপ্ত প্রায় অনেক গাছ দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ কর্নার। পরিবেশ বান্ধব এই বাগানে ভিড় করছেন দর্শনার্থীরা। অনেকে উদ্বুদ্ধ হচ্ছেন ছাদ বাগান করতে। এইখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে, ফুলের গাছ, ফলের গাছ এবং কি ঔষধি গাছ। আমার মনে হয় যে নাটোরে যে সমস্ত ছাদ আছে তারা যদি এইভাবে ছাদ বাগান করেন, তাহলে একদিকে যেমন ফলজ বৃক্ষ লাগালে আমাদের ভিটামিনের চাহিদা পূরণ হবে, আমাদের ক্ষুধা নিবৃত্ত হবে।
এই বাগানের পেছনের উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষা, অক্সিজেন উৎপাদন এবং মানুষের মাঝে আগ্রহ বৃদ্ধি। 2025 সালে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার নাটোরবাসীর জন্য গর্বের বলছেন জেলা প্রশাসক। একটা অক্সিজেন ফ্যাক্টরি তৈরি হয়েছে এই ছাদ বাগানের মাধ্যমে এবং একটা পরিবেশ বান্ধব একটা সিচুয়েশন তৈরি হয়েছে এখানে। যারাই আসবেন, এখানে যে সেবা প্রার্থীরা আসবেন বা যারা এই অফিসে কর্মরত আছেন, সবাই এখানে এসে একটা সুন্দর পরিবেশ এখানে পাবে। জেলা প্রশাসকের এই উদ্যোগকে প্রশংসনীয় বলছেন বিশিষ্টজনরা। সরকারি অন্য অফিসে এমন উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। জেলা প্রশাসকের ছাদ বাগানটি জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছে, যা শুধু জেলা প্রশাসকের সুনাম বাড়ায়নি, বরং নাটোরবাসীরও সুনাম বাড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এই ছাদ বাগান অনন্য উদ্যোগ, যা একদিকে পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।